বিশ্বকাপে একের পর এক চমক। স্পেন উরুগুয়েকে রুখে দিল সৌদি ক্যাপ ভার্দে। প্রথম জয়ের অপেক্ষা বাড়ল মিশরের। লড়ছে ইরান, নিউজিল্যান্ড, আলজেরিয়া নিয়ে সতর্ক আর্জেন্টিনা। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধনে কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। উচ্ছ্বসিত বিএনপি নেতা কর্মীরা। দুটি সভাস্থলের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। 6 মাসের মধ্যে পরিশোধের আইন থাকলেও বছরের পর বছর ঘুরে মেলে না পেনশনের অর্থ। 5 বছরের জটে সরকারি বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড। বিএনপি আমলে নেওয়া প্রকল্প স্থগিত করে আওয়ামী লীগ সরকার। দিনে দিনে বাড়ছে হিসাব দূষণ, জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। অটিজমের পাশাপাশি হৃদরোগ, কিডনি জটিলতা এবং ক্যান্সারের ঝুঁকি। জনস্বাস্থ্য সচেতনতা বাড়ানো তাগিদ। এবং অবশেষে থামছে যুদ্ধ। ইরানের সঙ্গে চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের। আনুষ্ঠানিকতা শুক্রবার। খুলবে হরমুজ। স্বাক্ষর নিয়ে বিবৃতি না দিলেও সমঝোতাকে বিজয় আখ্যা তেহরানের। সকালে সবাই সঙ্গে আছি আমি মেজবাহুল আলিফ। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। এবারের বিশ্বকাপের প্রথম অঘটন। হট ফেভারিট স্পেনকে আটকে দিল প্রথমবারের মতো সুযোগ পাওয়া কেপ ভার্দে। মহাকাব্যিক এই ব্যাচের নায়ক ভোজিনহা 40 পেরোনো গোলরক্ষক যেন দেয়াল হয়ে দাঁড়ায় লা রোহাদের সামনে। পয়েন্ট খোয়ানোর প্রশ্নবিদ্ধ স্পেন কোচের কৌশল। 300 মিলিয়নের ইয়ামাল যখন বেঞ্চে বসা, তখন তার দলকে যিনি আটকে দিচ্ছেন তার গোটা ক্লাবের মূল্য 9 মিলিয়ন ইউরোরও কম। দামে কম হলেও বয়সে নন। বিশ্বকাপ অভিষেকের হিসেবে সেকেন্ড ওল্ডেস্ট আর আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি বয়সী। 40 পেরোনো ভোজিনহার অতিমানবীয় পারফরমেন্স ফুটবল বিশ্ব মনে রাখবে বহুদিন। 70 মিনিট পর্যন্ত লা রোহাদের আটকে রাখার পর দে লা ফুয়েন্তে বাধ্য হন ইয়ামালের দ্বারস্থ হতে। ভোজিনহার থেকে 21 বছর 45 দিনের ছোট। মিনিট দুয়েকের মধ্যে আক্রমণও সাজান এই বার্সা উইঙ্গার। তবে সেবারও বাধা কেপ ভার্দে গোলরক্ষক। ততক্ষণে 7 সেভ। চাপে পড়ে যায় গাভি, পেদ্রি, ইয়ামালদের নিয়ে গড়া স্পেনের ভয়ঙ্কর আক্রমণ ভাগ। ইতিহাস গড়ে বিশ্বকাপে আসা কেপ ভার্দের সামনে প্রথমবারের মতোই বাজিমাতের সুযোগ। ওই বাজিমারটাই হলো ডেভিড আর গলিয়াথের গল্পের মতো। 3 থাকে স্পেনকে আটকে দিল 5.5 লাখ মানুষের একটা দ্বীপ। দেশটার ইতিহাসে এমন দিন আর আসেনি। এবারের বিশ্বকাপের প্রথম অঘটন। কেপ ভার্দে ফুটবলারদের উদযাপন ছিল ভোজিনহাকে ঘিরে। 20 বছর আগে পেশাদার ফুটবলে নাম লেখানো এই গোলরক্ষক এখন রীতিমতো তারকা। এদিন স্পেন 27 বার আক্রমণে উঠলেও একবারের জন্য গোল লাইন পার করতে পারল না। এমন ড্র শেষে বিধ্বস্ত লা রোহা। প্রশ্নবিদ্ধ লা ফুয়েন্তের পরিকল্পনা। প্রশ্নবিদ্ধ তাদের ফেভারিট তকমাও। গ্রুপ এইচ এখন মরণ ফাঁদ। উরুগুয়ে আর সৌদি আরবের বিপক্ষে পা হরকালেই দ্বিতীয় রাউন্ডে ওঠা কঠিন হয়ে যাবে স্পেনের জন্য। অন্যদিকে কেপ ভার্দের জন্য স্বপ্নটা আরও বড় হলো। অভিষেকেই মিলল পয়েন্ট। রাউন্ড অফ 32-তে তাদের জন্য যে সম্ভাবনা রয়েছে আটলান্টায়, সে প্রমাণ রাখলই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা এই দেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। আত্মঘাতী গোলে ইতিহাস গড়া হলো না মিসরের। বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় এখনও অধরা মোহাম্মদ সালাহদের। 19 মিনিটে ইমাম আশুরের গোলে এগিয়ে গেল। 67 মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। তাতে 1-1 গোলের ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো এই দুই দল। সুযোগ ছিল বিশ্বকাপের প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখার, তবে আত্মঘাতী গোলে সে গল্প লেখা হলো না মিশরের। দারুণ পারফরমেন্সের পরেও বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি মোহাম্মদ সালাহদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে লড়াই। 19 মিনিটে মাঝমাঠ থেকে বল বাড়ান মারওয়ান আতিয়া। সেখান থেকে হেনরি ও জিকোর পা ছুঁয়ে বল পান সালাহ। দারুণ পাসে খুঁজে নেন সেন্টারে থাকা ইমাম আশুরকে। এরপর ডি বক্সের বাইরে থেকে দেওয়া ডান পায়ে জোরালো শটে খুঁজে নেয় জালের দেখা। ততক্ষণে সিয়াটলের ডাগ আউট থেকে পুরো গ্যালারি জুড়ে মিশরীয়দের বাঁধ ভাঙা উল্লাস। নিজের জন্মদিনে গোলের অবদান সালার। রেকর্ড বলছে 1966 সালের সংস্করণের পর এমন নজির এটাই প্রথম। সেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও জালের দেখা মেলেনি রুডি গার্সিয়া শিষ্যদের। তাতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে পারত বেলজিয়াম, তবে 53 মিনিটে ডি বক্সের বাইরে থেকে ড্রিপ উইনার করা ফ্রি কিকটি কেবল মিশরের গোলপোস্টেই কাঁপুনি ধরায়।
গোল পেতে পারতেন সালাহ কিংবা ইমামও, তবে গোলরক্ষক থিবো কোর্তোয়ার কল্যাণে মান বাঁচে বেলজিয়ামের। এরপরই জোড়া পরিবর্তন আনে দলটি, তাতেও অবশ্য গোলের দেখা মেলেনি। তবে ৬৬ মিনিটে রোমেরু লুকাকু মাঠে নামতেই ভাগ্য সহায় হয় বেলজিয়ামের। ইউরি থেলমেন্সের বাড়ানো বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকেন থমাস মুনির। সেখান থেকে লুকাকুর উদ্দেশ্যে বল বাড়ান তিনি। সেটা প্রতিরোধ করতে গিয়েই আত্মঘাতী গোল করে বসেন মিশরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। ম্যাচের বাকি সময়ে দুই দলই একাধিক সুযোগ পায় এগিয়ে যাওয়ার, তবে সমর্থকদের হতাশ করে দুই দলের গোলরক্ষকই বড় বাধা হয়ে দাঁড়ান গোলপোস্টে। ৮৭ মিনিটে লুকাকুর হেডটাও আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায়। নিকোলাস রাস্কিনের ক্রসটা ঠিকভাবে মাথা ছোঁয়াতে পারলে বিপদ হতে পারত মিশরের। সেটা আর না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। রাফি আমিন, সময় সংবাদ। বিশ্বকাপে আবারও সৌদি আরবের চমক। আরাউহোদের গোলে অঘটনের হাত থেকে রক্ষা পেল উরুগুয়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করল লা সেলেস্তেরা। দলটির জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান গত আসরের আর্জেন্টিনাকে ভোগানো গোলরক্ষক আল ওয়াইস। গেল আসরে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। সেই ঘটনার পুনরাবৃত্তি দেখার অপেক্ষায় ছিল বিশ্ব। তবে আরোহোর গোলে কোনো রকমে মান বাঁচল লা সেলেস্তেদের। মায়ামি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ চালায় উরুগুয়ে, ছেড়ে কথা বলেনি সৌদি আরবও। তাতে লড়াইটা জমে উঠে শুরু থেকেই। ম্যাচে লাতিন আমেরিকানদের আতঙ্কের নাম হয়ে দাঁড়ান সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। গোলশূন্য থেকে প্রথমার্ধ যখন শেষ হওয়ার দ্বার প্রান্তে ঠিক তখনই কেঁপে উঠে উরুগুয়ের জাল। ৪১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড নেন হাসান আল তাম্বাক্তি। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলিরা বলটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। সুযোগ নিয়েই আব্দুলেলা আল আমরি বল পাঠান জালে। অঘটনের হাত থেকে রেহাই পেতে আক্রমণের ধার বাড়ায় মার্সেলো বিলসের শিষ্যরা। তবে বারবার সেই ওয়াইসেই আটকে যায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩ পরিবর্তন এনেও বদলায়নি ভাগ্য। কাতারের ইতিহাস পুনরাবৃত্তি যখন উকি দিচ্ছে, ঠিক তখনই ওয়াইসকে পরাস্ত করতে সমর্থ হন আরাউহো। স্বস্তি ফিরে লা সেলেস্তেদের শিবিরে। এরপর আক্রমণে আরও ধার বাড়ায় দলটি। ম্যানুয়েল সানাব্রি, ব্রিয়ান রদ্রিগেজ, ভালভার্দেরা ব্যতিব্যস্ত করে তোলেন সৌদির আক্রমণ ভাগকে। তবে তাদের জয়ের স্বপ্ন আটকে যায় ওয়াইসের গ্লাভসেই। ম্যাচ জুড়ে মহাগুরুত্বপূর্ণ ৯টি সেভ, তাতে দলকে ১ পয়েন্ট এনে দেওয়ার পাশাপাশি ২০২২ সালের মতো আবারও ম্যাচ সেরা এই গোলরক্ষক। রাফি আমিন, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করতে আগামীকাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। পুরো জেলায় উৎসবের আমেজ। জেলা প্রশাসকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সমাবেশস্থলে পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে চলছে ব্যাপক প্রস্তুতি। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করতে বুধবার ২টি পাতা একটি কুড়ির দেশ মৌলভীবাজার সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে জেলা জুড়ে সাজ রব। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দুটি সভাস্থলের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সাজানো হয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। প্রশাসনের পাশাপাশি আশপাশের এলাকায় সাজসজ্জায় কাজ করছেন দলীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আমরার মৌলভীবাজার আইরা, এতে আমরা খুব খুশি আছি। আমরা সরকার আইব, আমরা নিজের চৌকে দেখমু বা আমরার মাঠে দেখমু, এই জন্য আমরা খুব খুশি। সবাই খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের নতুন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই আমরা তৎপর রয়েছি এবং সর্বস্তরের জনগণ মৌলভীবাজার জেলার তারা মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরাও। সরকার গঠনের পর প্রথম মৌলভীবাজার সফরে জেলায় মেডিকেল কলেজ স্থাপন ও শমশেরনগর বিমানবন্দর চালুসহ বেশ কিছু দাবি তুলে ধরার কথা জানান তারা। আমরা মৌলভীবাজার শ্রীমঙ্গল একটা বাইপাস সড়ক চাচ্ছি, এই জিনিসটা আমরা খুব গুরুত্ব সহকারে তুলে ধরবো। আমরা 3টা জিনিস দাবি করেছিলাম, আমাদের মেডিকেল কলেজ, আমাদের শমশেরনগর এয়ারপোর্ট আর আমাদের কলেজটাকে ইউনিভার্সিটির রূপান্তর করে। আমি আশা করতেছি যে গ্রেটার সিলেটের ভিতরে সবচেয়ে সুন্দর
একটা প্রোগ্রাম আমরা উপস্থাপন করব। এদিন বিকেলে স্থানীয় দুইশাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সময় সংবাদ, মৌলভীবাজার। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে বিএসএফ 11 জনকে পুশিনের চেষ্টা করলে প্রতিহত করে বিজিবি। এ মুহূর্তে চুয়াডাঙ্গা সীমান্তে আছেন রিপোর্টার মাহফুজ মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন, চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফ রোববার ভোরে 11 জনকে পুশিন করার চেষ্টা করেছিল। বিজিবির সতর্কতার কারণেই হচ্ছে পুশিন প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সীমান্তে বর্তমানে বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং বিজিবি নিরাপত্তা সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করছেন। বিজিবি সীমান্তে হচ্ছে তারা হচ্ছে দায়িত্ব পালন করছে সতর্কতার সাথে। চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে হচ্ছে সীমান্তে হচ্ছে বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে হচ্ছে বিজিবি কাজ করছে। সীমান্তে দিয়ে অবৈধভাবে কোনো অনুপ্রবেশ সম্ভব হবে না বলে বিজিবির পরিচালক জানিয়েছেন। তিনি বলছেন যে সীমান্তে হচ্ছে বিজিবি টহল এবং বিজিবির সতর্কতার কারণেই হচ্ছে পুশিন প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এই পুশিন যেন কোনোভাবেই না হয় সে ব্যাপারে হচ্ছে কাজ করছে বিজিবি সীমান্ত এলাকায়। সকালবেলা আমি ঘুরে দেখেছি সীমান্তের বিভিন্ন অংশে, সেখানে হচ্ছে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন, তারা হচ্ছে কড়া নজরদারিতে রাখছেন, তারা হচ্ছে সীমান্ত দিয়ে কোনোভাবেই যেন অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে কাজ করছে। এর আগে হচ্ছে 31শে মে হচ্ছে চুয়াডাঙ্গার বাড়াদি সীমান্ত দিয়ে 10 জনকে পুশিন করেছিল বিএসএফ। সে সময় হচ্ছে তারা হচ্ছে অবৈধভাবে হচ্ছে পুশিন করেছিল হচ্ছে বাংলাদেশে। তখন বিজিবি হচ্ছে তাদেরকে হেফাজতে নিয়ে তাদের পরিচয় শনাক্ত করার পরেই তাদেরকে হচ্ছে দর্শনা থানায় হচ্ছে সংশ্লিষ্ট সোপর্দ করেছিল। এরপর হচ্ছে আবারও হচ্ছে গত রোববার ভোরে হচ্ছে চুয়াডাঙ্গার হচ্ছে জয়নগর সীমান্তের ভারতের হচ্ছে গেদে দিয়ে হচ্ছে 11 জনকে পুশিনের চেষ্টা করেছিল তারা, কিন্তু সে চেষ্টাও হচ্ছে বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে, যার কারণে হচ্ছে সীমান্ত এলাকায় যে পুশিন করার জন্য যে 11 জনকে নিয়ে এসেছিল তাদেরকে হচ্ছে অন্যত্র সরিয়ে নিয়েছে বিএসএফ। সরিয়ে নিলেও হচ্ছে বিজিবি এখনো পর্যন্ত সীমান্তে সতর্ক নজরদারিতেই রেখেছেন সীমান্ত এলাকা। সীমান্ত এলাকায় হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধেই হচ্ছে বিজিবি কাজ করছেন। বিজিবি টহল হচ্ছে জোরদার রয়েছে, অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকাগুলোতে। চুয়াডাঙ্গার সকল সীমান্ত এলাকাতেই হচ্ছে বিজিবি সতর্ক দৃষ্টি দিয়ে রেখেছেন, যার কারণ হচ্ছে বিএসএফ আবারও যে কোনো সময় হচ্ছে পুশিন করতে পারে। সেই কারণেই হচ্ছে বিজিবি হচ্ছে সতর্ক অবস্থানে রয়েছে। তারা বলছে যে কোনোভাবেই তারা হচ্ছে অবৈধভাবে পুশিন করতে দেবে না, পুশিন যেন কোনোভাবেই না হয় সেদিকেই হচ্ছে নজর রেখেছে বিজিবি। সীমান্ত থেকে এই ছিল সর্বশেষ। সীমান্তে পুশিনের খবর জানছিলাম চুয়াডাঙ্গা থেকে। 5 বছরের সেশন জটে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড। 25 থেকে 30% শিক্ষক মারা যান পেনশন সুবিধাভোগের আগেই। যতটুকু পাওয়ার কথা তাও আটকে আছে সফটওয়্যার জটিলতা এবং ফাইলের দীর্ঘসূত্রিতায়। শিক্ষকদের জন্য বেগম খালেদা জিয়ার নেয়া প্রকল্পটি রাজনৈতিক কারণে স্থবির করেছে বিগত আওয়ামী সরকার। সরকার বদল হলেও এখনও পুরনো আমলাতন্ত্রে আটকে আছে লাখেরও বেশি শিক্ষক কর্মচারীর জীবন। কামরুল হাসানের প্রতিবেদন। অবসরে যাওয়া বাবা এখন প্যারালাইজড। চট্টগ্রামে হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। পেনশনের ভাতার জন্য মেয়ে ঘুরছে অবসর ও কল্যাণ ট্রাস্টের দপ্তরে দপ্তরে। গাইবান্ধার এক স্কুলের নৈশ প্রহরী শফিউল আলমের সংগ্রামটাও দীর্ঘদিনের। অবসরের টাকাটার জন্য ঘোরাঘুরি করতেছি, ঘুরে করতে আমার দিন যাচ্ছে। আমি বোধহয় বাসি নেটে ওটা শেষ বয়সে খায়াও যেতে পারবো না, আমার মেয়ের সংসারীটাও বোধহয় টিকিয়ে রাখতে পারবো না। 6 মাস ধরে উনি প্যারালাইজ রোগী, হাত পা চারোটা অবশ। শিক্ষকরা ওদের দুর্যোগ মুহূর্তে যদি ওদের প্রাপ্ত টাকাটা না পায় তাহলে আমাদের দেশের জাতীয়ত্ব লজ্জা হওয়া দরকার। আমার আব্বু অনেকবার যোগাযোগ করছে, আমি 6-7 বার আসছি। আর আবুল কাশেমের বাবা পেনশনের অপেক্ষায় থেকে পাড়ি জমিয়েছেন 2020 সালে। 6 বছর পরও বাবার পেনশনের অর্থ তুলতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে।
তারিখ আসে তারিখ যায়, কিন্তু আসে না কোনো সুখবর। 6 বছর হয়েছে, আজকে 2026, এখন পর্যন্ত আমি অফিসে আসতেছি যাইতেছি, মানে তারা যে সঙ্গে যা কাগজ বলে আমি তাই দিতেছি। মারা গেছে 2020-এ। টাকার জন্য বারবার আসতেছে আর বলতেছে এই যাবে, কিন্তু আজকে বললো যে সফটওয়্যারের সমস্যা, কবে সফটওয়্যার ভালো হবে এটা জানি না। 6 মাসের মধ্যে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধের আইন থাকলেও তা যেন এখনো ফাইলবন্দি। অবসরের ফাইল জমে 5 বছরের সেশন জটে এখন বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড। প্রতিষ্ঠানটি বলছে এখন যাচাই বাছাই চলছে 2022 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের আবেদনগুলো। গেটওয়ের জটিলতার কারণে আমরা প্রায় এই 1 বছর ধরেই দিতে পারছিলাম না। সফটওয়্যার টু সফটওয়্যার কাজ হবে, ওরা সফটওয়্যার ছাড়া আইবাস আমাদের সাথে কাজ করবে না। ফেব্রুয়ারিতে এসে 251 জন ছিল, এখানে এসে জীবিত ছিল 209 জন, মৃত ছিল 42 জন। প্রায় 4 ভাগের 1 ভাগই মারা যায়, কোনো ক্ষেত্রে 30%, 35%। এত জটের কারণ খুঁজতে মাঠে নামে সময় সংবাদ। বিভিন্ন দফতরের তথ্য বিশ্লেষণে জানা গেছে সমস্যার প্রধান কারণ আইবাস সফটওয়্যার জটিলতা। এছাড়াও স্থায়ী কর্মকর্তার সাথে প্রেষণে আসা শিক্ষা ক্যাডারদের দূরত্ব এবং ঊর্ধ্বতন প্রশাসন ও রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের সর্বোচ্চ পদে নিয়োগ ঘিরে অসন্তোষের কারণে কখনো গতিশীল হয়নি বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড। ভোগান্তির কথা স্বীকার করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব জানান, বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। ডাক্তার সবকিছু বুঝে, অফিস থেকে বুঝে সচল করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং আমাদের প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা ব্যবসা কল্যাণের জন্য এই বিষয়গুলোর জন্য কাজ করছেন। এই যে সফটওয়্যারটা ঠিক করার জন্য সমস্ত হয়ে গেছে। জানা যায়, বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা দেওয়ার প্রকল্পটি চালু করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের আমলে নজর দেয়া হয়নি এদিকে। এবার সেই সংকট সমাধানে আসন্ন বাজেটে দেয়া হতে পারে 2000 কোটি টাকার বরাদ্দ। যে শিক্ষকরা যৌবনের সবটুকু শ্রম ঢেলে দিয়ে গড়ে তোলেন একটি শিক্ষিত জাতি, সেই শিক্ষকরাই আজ অবসরে এসে অনাদর আর অবহেলায় দিন কাটাচ্ছেন। আর তাই তো জীবনের শেষ দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে নিজের অবসরের প্রাপ্য সবটুকু অর্থ বুঝে পেতে চান কোনো প্রকার দীর্ঘসূত্রতা ছাড়াই। এখন দেখার প্রশ্ন, সরকারের সংশ্লিষ্ট মহল সেদিকে নজর দেয় কিনা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতির পুনরুদ্ধারের নানা সময়ে প্রণোদনা দেয়া হলেও কতটা কার্যকরী তা নিয়ে কোনো গবেষণা নেই। এর ফলে এবার বন্ধ কারখানা চালুতে ঘোষিত প্রণোদনা অর্থনীতিতে সর্বোচ্চ অংশগ্রহণ করার সক্ষমতা এবং কর্মসংস্থানের উপর নির্ভর করার উপর জোর দিচ্ছেন নীতি বিশ্লেষকরা, যেখানে এবার ঋণ বন্টনে রাজনৈতিক পরিচয় দেখা হবে না জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিলে সুলতানের রিপোর্ট। কোভিড পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে 1,28,303 কোটি টাকার আর্থিক প্রণোদনা দেয় সরকার, যেখানে দেশজ উৎপাদনে সবচেয়ে বেশি মূল্য সংযোজনকারী এসএমই খাতের অবদান 27% থাকলেও মোট প্রণোদনা ঋণের মাত্র 10% পেয়েছে খাতটি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের চাপ সামাল দিতে 2021-22 অর্থবছরে তৈরি পোশাক খাত, চামড়া, কৃষিপণ্য, পাটজাত পণ্য ও হালকা প্রকৌশল খাতে প্রণোদনার হার ছিল 1 থেকে 20% পর্যন্ত। পরবর্তী 2 অর্থবছরে 43টি রপ্তানি খাতে প্রণোদনায় নগদ সহায়তা দেয়া হয় একই হারে। 2024-25 অর্থবছরে এলডিসি উত্তরণের অংশ হিসেবে বেশ কিছু খাতে কমানো হয় প্রণোদনা। 2024-25 অর্থবছরে আবারও 43টি খাতে প্রণোদনা অব্যাহত রেখে কমে আসে প্রণোদনার হার। এবারও অর্থনৈতিক পুনরুদ্ধারে 41,000 কোটি টাকার ঋণ তহবিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সঠিক সুশৃঙ্খল অবস্থায় জবাবদিহিতার মাধ্যমে তারা যে স্কিম নিয়ে, সামাজিক নিরাপত্তা হোক, এটা তার ইন্ডাস্ট্রিয়াল ফেভার হোক বা ব্যাংকিং খাতে একটা ব্যবস্থাপনার মধ্যে ব্যবসায়ীর সহায়তা হোক, যাই হোক, এটা যাতে আসলে মিনিংফুল কিছু একটা হয় যেটা অর্থনীতিতে সত্যিকার ইম্প্যাক্ট ফেলতে পারে। এছাড়া 19,000 কোটি টাকা থাকছে বাংলাদেশ ব্যাংকের সহায়তার প্যাকেজে। তবে এবার উদ্যোগ কার্যকরী করতে প্রণোদনার ঋণ বন্টন রাজনৈতিক বিবেচনায় হবে না বলে জানায় বাংলাদেশ ব্যাংক। দেশের অনেক ব্যবসায়ী রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু বাংলাদেশ ব্যাংক যখন কোনো অর্থনীতি নিয়ে ডিল করে সেখানে কিন্তু কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়টা বিবেচনা করার কোনো সুযোগ নেই। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে স্থাপিত হয়েছে, কিন্তু দেশের অর্থনীতিতে এই মুহূর্তে কোনো ভূমিকা রাখতে পারছে না। আমরা তাকে আবার
অর্থনীতিতে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করতে চাচ্ছি, তাদের মালিকানাটা টোটালি ইগনোর করে। বিশ্লেষণে দেখা যায় প্রতিবারই রপ্তানির জন্য অতিরিক্ত নগদ সহায়তা পেয়েছে পোশাক খাত। 2024-এ এই খাতে খেলাপির হার ছিল 26%, টেক্সটাইল খাতে 25%, চামড়া শিল্পে 12%, জাহাজ নির্মাণ 39% ছিল খেলাপি। ফলে এসব প্রণোদনা কতটা কার্যকরীভাবে বন্টন হয় বা অলস থেকে যায় তা নিয়ে প্রশ্ন থেকে যায় প্রতি অর্থবছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকারের প্রথম বাজেটকে গণমুখী বলা হলো, আবারও বৈষম্যের শিকার রংপুর বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পায়ন, অবকাঠামো, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, এমনকি তিস্তা মহাপরিকল্পনার মতো দীর্ঘদিনের দাবিতেও সুনির্দিষ্ট বরাদ্দ না থাকায় আবারও পিছিয়ে পড়তে পারে উত্তরাঞ্চল। তবে কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে সরকারের কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। দিনাজপুরের ধান লিচু, রংপুরের হাড়িভাঙা কিংবা লালমনিরহাট পঞ্চগড়ের সমতলের চা, আছে সবুজ অর্থনীতির অনেক সম্ভাবনা। দেশের কৃষি উৎপাদনের প্রায় 25% যোগানদাতা রংপুর অঞ্চল হলেও এবারও বাজেটে উপেক্ষিত উত্তরের জনপদ। শিক্ষার নগরী খ্যাত রংপুরের একমাত্র বিশ্ববিদ্যালয়েও মেলেনি বরাদ্দ। রংপুর যেহেতু কৃষি পণ্যের জন্য এবং কৃষির উৎপাদনের জন্য সবচেয়ে একটা বড় জায়গা, সেই জায়গাকে কিভাবে কৃষি বান্ধব এবং শিল্পায়নকে, কৃষিমুখী শিল্পায়ন এখানে ত্বরান্বিত করা যায়, সেই বিষয়টা সরকার অবশ্যই মাথায় রেখেছে। সেটা অবশ্যই আগামী দিনে সুফল এই রংপুর অঞ্চল থেকে সেটা সুফল পাবে আশা করি। এই বাজেট নিশ্চয়ই সংশোধিত আকারে পাস হওয়ার সুযোগ আছে, ফলে আমরা প্রত্যাশা করছি যে এবারের বাজেট যেন সংসদে আলোচনার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের ন্যায্যতার ভিত্তিতে যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হয়। বাজেটে নেই রংপুর সিটি কর্পোরেশনের জন্য আলাদা কোনো বরাদ্দ, এতে বৈষম্যের পুরনো অভিযোগ আবারও সামনে এসেছে। আপনি এখানকার শিল্প কলকারখানার ভিতর দিয়ে জনশক্তি তৈরি করবেন, তার জন্য টাকা পাননি। এখান থেকে লোকজন বিদেশে শ্রম সেল করবে, তার জন্য যাবে, তার জন্য কোনো প্রণোদনামূলক ব্যবস্থা রাখেন নাই। অর্থাৎ এ অর্থ বছরেও রংপুর অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনের কোনো বিশেষ ব্যবস্থা এই বাজেটে প্রতিফলিত হয়নি। উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ সময়ের আকাঙ্ক্ষিত এবং বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথা বাজেটে বলা থাকলেও সুনির্দিষ্ট বরাদ্দের কথা বলা হয়নি। পদ্মা ব্যারেজ প্রকল্পে যেমন সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমাদের এখানে তিস্তার ক্ষেত্রে কিন্তু সেই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। আমরা এখন বলছি যে এটা সে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ধোঁয়াশা কেটে তুলতে গেলে, সংশয় কেটে তুলতে গেলে সরকারকে সুনির্দিষ্টভাবে তিস্তা মহাপরিকল্পনার বাজেটের কথা নির্দিষ্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক বৈষম্য কমাতে নিতে হবে দীর্ঘমেয়াদী বাস্তবমুখী পরিকল্পনা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি এখন সীসা দূষণ। গবেষণা বলছে, সীসা দূষণে দেশে বাড়ছে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু। প্রজনন সক্ষমতার উপরও পড়ছে নেতিবাচক প্রভাব। বাড়ছে বন্ধ্যত্ব, জন্মগত ত্রুটি এবং মৃত সন্তান প্রসবের ঝুঁকিও। বড়দের ক্ষেত্রেও দেখা দিচ্ছে দীর্ঘমেয়াদী হৃদরোগ, কিডনি জটিলতা এবং ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি। সীসা দূষণ নিয়ে আবু সাইদ নিশানের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। নার্ভাস সিস্টেমটাকেই ব্রেকডাউন করে দেয়, প্রিমেচিউর বার্থ হওয়ার সম্ভাবনা থাকে। 25 থেকে 30 বছর পর্যন্ত আপনার থেকে যায়। নীরবে শরীরে ঢুকছে বিষ। খেলনা, রং, প্রসাধনী, মশলা, ব্যাটারি পুনর্ব্যবহার কিংবা দূষিত পরিবেশ, সবখানেই মিলছে সীসার উপস্থিতি। মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে নানা ভোগ্যপণ্যের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের শরীরে প্রবেশ করছে এই বিষাক্ত ধাতু। কমছে শিশুর মেধা, ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক, কিডনি ও স্নায়ুতন্ত্র। অথচ বেশিরভাগ মানুষই জানেন না, দূষিত মাটি, পানি, বায়ুর মাধ্যমে শরীরে প্রবেশ করছে ভয়ঙ্কর ভারী ধাতু সীসা। শিল্পবর্জ্য, দূষিত সেচের পানি, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার সীসা দূষণের অন্যতম কারণ। এসব দূষণ কৃষি জমিতে জমা হয়ে খাদ্যচক্রের মাধ্যমে ফিরে আসছে মানুষের শরীরে। বিশেষজ্ঞদের মতে, শিশুর শরীরে সামান্য পরিমাণ সীসাও মস্তিষ্কের বিকাশে স্থায়ী ক্ষতি করতে পারে। এতে কমে যায় আইকিউ, মনোযোগ ও শেখার ক্ষমতা। শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন অন্তঃসত্ত্বা নারীরাও। নারী গর্ভাবস্থার আগে বা গর্ভাবস্থার সময় যদি লেড এক্সপোজারের সম্মুখীন হয়, তার মিসক্যারেজ হওয়া বা স্টিল বার্থ, প্রিমেচিউর বার্থ
হওয়ার সম্ভাবনা থাকে। সে জন্ম নেওয়ার পর নানান ধরনের আসলে ত্রুটি নিয়ে সে জন্ম হয়। 0 to 6 years old যারা, তাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ নার্ভাস সিস্টেমটাকেই ব্রেকডাউন করে দেয়। একটা শিশুর আসার ক্ষেত্রেও যেমন বাধা সৃষ্টি করছে এই সীসা এক্সপোজার, এবং আসার পরে সেই শিশুটাও যে একটা সুস্থ শিশু হয়ে জন্মাবে তারও কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, এটারও কারণ কিন্তু সীসা। বিশেষজ্ঞরা বলছেন রক্তে সীসা কয়েক সপ্তাহ থাকলেও হাড় ও দাঁতে জমা থাকতে পারে কয়েক দশক পর্যন্ত। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, ক্যান্সার এবং কর্মক্ষমতা হ্রাসের ঝুঁকি বাড়ায়। বড়দের ক্ষেত্রে যেটা হয় যে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ বলি, যেমন হাইপার টেনশন বা অন্যান্য যেসব হার্ট ডিজিজ আছে সেগুলো হতে পারে। শরীরের যে বোন আছে এবং দাঁত, এই দুইটা জায়গায় হচ্ছে যে এটা ডিপোজিট হয়, এবং ডিপোজিট যদি এখানে একবার হয়ে যায় এটা 25 থেকে 30 বছর পর্যন্ত আপনার থেকে যায়। এই জায়গা থেকে বের হয়ে আসা খুব মুশকিল যখন আপনার ওই জায়গাটাতে চলে যায়। সীসা দূষণ রোধে সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কঠোর পদক্ষেপ নিতে চায় পরিবেশ অধিদপ্তর। পিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যেসব জায়গা থেকে লেড উৎপন্ন হয়, লেড ব্যবহার করে সেটাকে বন্ধ করা। সীসা দূষণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর রক্ত পরীক্ষা বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। সীসা দূষণ শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নীরবে বিষের মূল্য দিতে হবে পুরো জাতিকেই। ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্মের মেধা, স্বাস্থ্য এবং দেশের অর্থনীতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। প্রচণ্ড গরম আর তাপপ্রবাহে জনজীবন যখন প্রায় ওষ্ঠাগত, তখন সামনে এসেছে ওষুধের গুণগত মান ঠিক রাখার বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে ওষুধের কার্যকারিতা ঠিক রাখতে ওষুধ প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। তবে ওষুধ প্রশাসন বলছে বারবার তাগাদা দেওয়ার পরেও টিন শেড ঘর থেকে ফার্মেসিগুলো সরানো যাচ্ছে না। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। খরতাপে পুড়ছে প্রাণ প্রকৃতি। 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ প্রায়, তখন সামনে এসেছে প্রাণ রক্ষাকারী ওষুধের গুণগত মান ঠিক রাখার চ্যালেঞ্জ। একদিকে টিন শেড ফার্মেসি, অন্যদিকে অনেক দোকানেই নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমনকি তাপমাত্রা পরিমাপের জন্য নেই কোনো থার্মোমিটারও। অ্যান্টিবায়োটিক এই ওষুধটির গায়ে নির্দেশনা দেওয়া হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবার জন্য। একইভাবে নাপা বা এইসের মতো এই সিরাপগুলোর গায়ে নির্দেশনা দেওয়া হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এই ওষুধগুলো সংরক্ষণ করবার। কিন্তু শহরের বেশিরভাগ ফার্মেসিগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণের তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে এই ওষুধগুলোর গুণগত মান কতটুকু নিশ্চিত করা যাবে, এমন প্রশ্নে বিভিন্ন দোহাই দিচ্ছেন ফার্মেসির মালিকরা। আমি যদি এই ঘরটা এসি লাগাই, আমাকে গ্লাস দিয়ে সামনে প্রুফ করতে হবে, তাহলে আমার দোকানে একটা কাস্টমারও ঢুকবে। প্রোটেকশন ঘরটার ছাড়া তো আর এগুলা হয় না। এখন তো মনে করো ব্যবসা বাণিজ্য হিসাবে আমরা এইভাবে করি। যতটা সম্ভব রোদ থেকে রক্ষা করা কিংবা সেই জায়গাগুলো একটু সুরক্ষা করা, সেটা আমরা মেইনটেইন করতেছি। চিকিৎসকদের মতে তীব্র গরমে সঠিকভাবে সংরক্ষণ না করলে ওষুধের কার্যকারিতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই ওষুধ প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বিশেষ কিছু মেডিসিন আছে, যেমন কিছু তরল ওষুধ আছে, তারপরে কিছু ইনসুলিন আছে, ভ্যাকসিন আছে, এইগুলোকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। যারা ফার্মেসি ওষুধের ব্যবসা করেন তাদের টেম্পারেচার মেনটেন করা অবশ্যই দরকার। ওষুধ প্রশাসন যে আছে তাদেরকে শক্ত হাতে এই জিনিসটা মেনটেন করা উচিত। তবে ওষুধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের বিষয়ে ফার্মেসি মালিকদের বারবার সতর্ক করা হচ্ছে। যদি টিন থেকেও থাকে তারা যেন একটা সিলিং ব্যবহার করে তাপমাত্রা যেন নিয়ন্ত্রণ করে। তো আমরা এখনো চিঠি দেই নাই, তবে যদি আমরা নির্দেশনা পাই এই ধরনের যদি আরো কঠোর ব্যবস্থা নিতে হয় তাহলে আমরা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেব আর কি। ওষুধ প্রশাসনের তথ্য মতে গাইবান্ধায় নিবন্ধিত ফার্মেসির সংখ্যা 1715টি, যার বেশিরভাগই টিন শেড ঘরে পরিচালিত হচ্ছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধার বিভিন্ন স্থানে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত এক মাসের অব্যাহত ভাঙনে সুন্দরগঞ্জে বিলীন 15টি পরিবারের বসতভিটা, এতে আতঙ্কে বহু মানুষ। এদিকে ভাঙন কবলিত এলাকায় জরুরিভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
সোহেল রানার ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় গেল কয়েকদিন ধরে সবগুলো নদ নদীর পানি বাড়ছে, আবার কখনো কমছে। এতে তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। সুন্দরগঞ্জ উপজেলার উত্তর কালীরখামার এলাকার বাসিন্দা রহিমা বেগম 4 দফা ভাঙনে ভিটামাটি হারিয়ে আশ্রয় নেন পাশের শখের বাজার এলাকায়। কিন্তু আবারও কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয় বসত ভিটার অর্ধেক। সব হারিয়ে এখন নিঃস্ব তার পরিবার। 6-7 বার ভাঙিয়ে তাতে আমার থাকার এতে জায়গা নাই, আর খামো কি এতগুলো ছাওয়া পাওয়া নিয়ে আমার খুব কষ্ট হয়ে গেছি। রহিমা বেগমের মতো একই অবস্থা কালীরখামার এলাকার অর্ধশতাধিক পরিবারের। 1 মাসের ব্যবধানে নদীগর্ভে চলে গেছে প্রায় 15টি পরিবারের বসত ভিটা। হুমকির মুখে পড়েছে প্রায় 1.5 কিলোমিটার এলাকার স্কুল, মসজিদ সহ শতাধিক পরিবারের বসত ভিটা ও জমি। বাড়ি একদম নিঃস্ব হয়ে গেছে, ভাঙিয়ে সিঁড়িবিড়ি হয়ে গেছে, পানের বড় শোক শেষ। আমাদের থাকার কোনো স্থান নেই, ঘর বাড়ি সব ভাঙি গেছে। বাড়ার সময় থেকে প্রায় 20টা ঘরের মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা সহ ভাঙন প্রবণ এলাকা চিহ্নিত করে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প দাখিলের জন্য প্রকল্পটা তৈরি হচ্ছে। এর মধ্যে প্রকল্পটা একটা সভা হয়ে গেছে, কিছু অবজারভেশন দিয়েছে, আবার সেগুলোর প্রেক্ষিতে সেটাকে আবার পুনর্গঠন করে আবার দাখিল করা হবে। প্রায় 1 মাস ধরে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর অন্তত 20টি এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর। অবশেষে থামছে যুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির সইয়ের দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। একই সঙ্গে শুক্রবার থেকেই হরমুজ প্রণালী পুরোপুরি খোলা হবে বলেও জানান তিনি, যদিও ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আসেনি। 4 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সই হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। আগামী শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিক সইয়ের মধ্য দিয়ে শুরু হবে 60 দিনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বাস্তবায়ন পর্ব। ট্রাম্প, জেডি ভ্যান্স ও ইরানি স্পিকার গালিবাফের এই সমঝোতায় বৈশ্বিক বাজারে তেলের দাম কমলেও স্থায়ী শান্তি নিয়ে রয়ে গেছে প্রশ্ন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রায় 90% সদস্য এই সমঝোতাকে সম্মানজনক দলিল হিসেবে সমর্থন দিয়েছে। ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, নতুন চুক্তির ফলে ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, থাকবে কঠোর নজরদারি। And the strait is already partially opened. As you know, they're doing a little hunting for a couple of mines that they've already found. But it's essentially ships are starting to go out now. On Friday, it'll be completely opened. চুক্তির খবরে শেয়ার বাজার চাঙ্গা হলেও হরমুজ নিয়ে বিভ্রান্তি রয়েছে। কিছু জাহাজ চলাচল শুরু হলেও নিরাপত্তা ও জ্যামিং এর কারণে অনেকেই ট্র্যাকার বন্ধ করে রেখেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো। 19 জুন পর্যন্ত নৌ অবরোধ ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া চলবে বলেও জানা গেছে। হরমুজ প্রণালী 60 দিনের জন্য টোল মুক্ত রাখতে ওমান ও ইরান যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্ন। ওয়াশিংটন বলছে, এটি নির্ভর করবে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের ওপর। চুক্তিতে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে ইসরায়েলের ওপর। গাজা, সিরিয়া ও লেবাননে অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তির দিনই দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় একজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রানওয়েতে আছড়ে পড়েছে মার্কিন বিমান বাহিনীর শক্তিশালী B-52 বোমারু বিমান। ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই ঘটে এই দুর্ঘটনা। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ভারী যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ বা এতে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর রানওয়ের একটি বিশাল অংশ জুড়ে আগুন ধরে যায়, ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।
আফ্রিকার কঙ্গোয় 1 মাস পরেও আড়ালে রয়ে গেছে ইবোলা মহামারীর প্রকৃত ভয়াবহতা। টেস্টের অভাব ও স্থানীয়দের সশস্ত্র বাধার মুখে আক্রান্ত ও মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে 782 জন আক্রান্ত এবং 181 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আস্থা ফেরাতে দাফন প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সংঘাত ও সরঞ্জামের তীব্র সংকটের মাঝেই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার কতটা ঠেকানো যাবে তাই এখন দেখার বিষয় বলে মনে করছেন অনেকে। সরকারি তথ্যের চেয়ে বাস্তবে মৃত্যুর সংখ্যা বেশি বলে আশঙ্কা করছে চিকিৎসা সেবা সংস্থা MSF। সংস্থাটি জানায়, সংঘাত কবলিত এলাকাগুলোতে টেস্ট কিটের তীব্র সংকট এবং ল্যাব রিপোর্টের দীর্ঘ বিলম্বে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র আড়াল থেকে যাচ্ছে। যেমন নিজি স্বাস্থ্য জোনে 17 জনের মৃত্যু হলেও জাতীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মাত্র 1 জনের কথা। তথ্য সংকটের পাশাপাশি প্রতিরোধক দলগুলোকে মোকাবিলা করতে হচ্ছে স্থানীয়দের সহিংসতা। সম্প্রতি মংবলু এলাকায় ইবোলায় মৃত ব্যক্তির লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে ভিড় ছত্রভঙ্গ করে। চলমান এই প্রাদুর্ভাবে এরই মধ্যে অন্তত 20 জন চিকিৎসক ও নার্স প্রাণ হারিয়েছেন। বর্তমানে মাত্র 14টি আইসোলেশন সেন্টার দিয়ে 31টি স্বাস্থ্যজনের মহামারী নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি সরঞ্জাম সরবরাহ করলেও পরিস্থিতি দ্রুত সামাল না দেয়া গেলে এটি 2014 সালের মতো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। কয়েকজন ফুটবলারের ইনজুরি নিয়ে বিশ্বকাপে এসেছিলেন আর্জেন্টাইন ফুটবল দল। তবে প্রথম ম্যাচের আগেই ফিট দলের সবাই। সংবাদ সম্মেলনে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় কোচ লিওনেল স্ক্যালোনিকে। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আর্জেন্টাইন সংবাদকর্মীরা। আলবিসেলেস্তেদের সমর্থন দেয়ায় ধন্যবাদ জানান বাংলাদেশকেও। সাজিদ মোসাহিদের রিপোর্ট। আগে আর্জেন্টিনা এবং আলজেরিয়া দলের প্রেস কনফারেন্স শেষ হয়েছে এবং দুটো প্রেস কনফারেন্সেই ছিলাম। যদিও ভাষাগত অনেক আসলে সমস্যা ছিল, তারপরও আসলে ইন্টারপ্রেটারের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি এবং অনেক আর্জেন্টিনার সাংবাদিকও কিন্তু এখানে রয়েছেন, তারা যেটা বলেছেন যে আর্জেন্টিনার দল কিন্তু অনেকটা নির্ভর এবং ইনজুরি মুক্ত, যার কারণে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্সে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে লিওনেল স্কালোনিকে। কিছু ইনজুরি সমস্যা নিয়ে কিন্তু আর্জেন্টিনা দল এই বিশ্বকাপে এসেছিল, তবে ঠিক প্রথম ম্যাচের আগে সব ফুটবলার ইনজুরি মুক্ত এবং একই সঙ্গে সবাই কিন্তু কালকের ম্যাচের জন্য পুরোপুরি ফিট এবং আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছে আর্জেন্টিনা ফুটবল দল। আমি কথা বলেছিলাম কয়েকজন সাংবাদিকের সঙ্গে যে আসলে কি বলেছেন লিওনেল স্কালোনি তার এই প্রেস কনফারেন্সে। আমরা জানি গত কয়েকদিন ধরে কিন্তু লিওনেল স্কালোনি তার অনুশীলনে ডিফেন্স লাইনে বেশ কিছু ফরমেশন চেঞ্জ করে তিনি দেখেছেন যে আসলে কোন ফরমেশনে তিনি প্রথম ম্যাচটা মাঠে নামাতে চান। তবে যতটুকু জানতে পেরেছি প্রথম ম্যাচে 4 জন ডিফেন্ডারকে নিয়ে মাঠে নামবে এবং 4-3-3 ফরমেশনে কিন্তু মাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনা ফুটবল দলকে। একই সঙ্গে দলে যে কোনো ইনজুরি সমস্যা নেই এবং বেশ আত্মবিশ্বাসী আর্জেন্টিনা দল প্রথম ম্যাচে মাঠে নামার আগে। আলভারেজ, তাগলিয়াফিকো, পেরাদেস, ডিবু মার্তিনেজ সমস্যায় ছিল, কিন্তু কোচ লিওনেল স্কলানি বলেছে তারা ঠিক আছে। লিওনেল মেসি ও নিকোলাস অটামেন্ডি দুজনে আলাদা ফুটবলার হলেও আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ বিশ্বকাপে সেটা আমরা দেখেছি। একই সঙ্গে যখন আর্জেন্টিনার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যখন জানতে চাইলেন আমি কোথা থেকে এসেছি, তারা সবাই আসলে যখন বলেছি আমি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, সবার মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে জড়িয়ে ধরেছেন এবং অনেকে বলেছেন আসলে ধন্যবাদও জানিয়েছেন কিন্তু বাংলাদেশকে, তাদের দলকে নিঃস্বার্থভাবে সমর্থন দেওয়ার জন্য। এবং এটাও বলেছেন যে আর্জেন্টিনার ফুটবল দল, আর্জেন্টিনার সাধারণ জনগণ প্রত্যেকে কিন্তু জানেন যে বাংলাদেশ থেকে কি পরিমাণ ভালোবাসা তার পেয়ে আসেন প্রত্যেকটা বিশ্বকাপে। আমি জানি এবং আর্জেন্টিনার ফুটবলাররাও সেটা জানেন, বাংলাদেশি পাগলাটে সমর্থকদের আমরা ভালোবাসি। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে খুবই উচ্ছ্বসিত। আমি চাই এবারের বিশ্বকাপেও তেমনটাই থাকুক। ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ডস বিশ্বকাপের 3 ফেভারিট নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। পয়েন্ট হারিয়ে শুরু করেছে বিশ্বকাপ। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ আর্জেন্টিনা ফ্যান্স এবং আর্জেন্টিনার পুরো দল নিশ্চয়ই চাইবে না তেমন কোনো ফলের পুনরাবৃত্তি হোক। এই কানসাস সিটিতে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার লক্ষ্য আলবিসেলেস্তেদের। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কেটে গেছে শঙ্কার মেঘ। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন এমিলিয়ানো মার্তিনেজ। ডান হাতের আঙুলের চোট সেরে ওঠায় তাকে দলে রেখেই একাদশ সাজাচ্ছেন লিওনেল স্ক্যালোনি।
সংবাদ সম্মেলনে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের কানসাস থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামের সামনে। এখান থেকে আর্জেন্টিনা ফুটবল ভক্তদের জন্য জানাতে চাই সবচেয়ে সুসংবাদটি। আপনারা সবাই জানেন এমিলিয়ানো মার্তিনেজ প্রথম ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবে কিনা তা নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সেই শঙ্কা দূর হয়ে গিয়েছে। এই স্টেডিয়ামের প্রেস সেন্টারে বসে আর্জেন্টাইন ভক্তদের সুসংবাদ শুনিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি জানিয়েছেন এমি মার্তিনেজের ডান হাতের আঙ্গুলে যে চোট ছিল, যে ফ্র্যাকচার ছিল, সেটা থেকে তিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ ওপেনিং ম্যাচে তাকে সেরা একাদশেই পাচ্ছেন আলবি সেলেস্তারা। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি 2022 বিশ্বকাপ অর্থাৎ আর্জেন্টিনার 36 বছরের বিশ্বকাপের যে অপেক্ষার অবসান, বিশ্বকাপ জয়ের যে অপেক্ষার অবসান, সেই অপেক্ষার অবসান ঘটেছিল কাতারে। এবং সেই গল্পের বা সেই চিত্রনাট্যের মূল কেন্দ্রে যদি থেকে থাকেন লিওনেল মেসি, অবশ্যই লিওনেল মেসির পর কেউ যদি গুরুত্বপূর্ণ দাবি রাখেন যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর, সেই তিনি হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। দুইটি ম্যাচে, প্রথমে নেদারল্যান্ডস ম্যাচে পেনাল্টি শুটআউট থেকে দলকে তিনি সেভ করেছিলেন। এরপর ফাইনাল ম্যাচেও তিনি কিন্তু ফ্রান্সের দুটি পেনাল্টি শট থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন। তার চেয়েও তার দুর্দান্ত কৃতিত্ব ছিল একেবারে 11th আওয়ারে কোলোমোয়ানের একটি শট বা পা দিয়ে তিনি ঠেকিয়ে দিয়েছিলেন এবং আর্জেন্টিনার ম্যাচটিকে তিনি স্পট কিক অর্থাৎ পেনাল্টি শুটআউট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুতরাং এমন একজন ফুটবলার বা এমন একজন গোলকিপারকে ছাড়া আর্জেন্টিনা যে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে সেটা অপ্রত্যাশিত ছিল ফ্যানদের কাছে। কিন্তু সেই শঙ্কার কালো মেঘ খুঁজে গেছে। এমিলিয়ানো মার্তিনেজ শুরুর একাদশে থেকেই আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে এবং আর্জেন্টিনা টিম যেভাবে প্রস্তুতি নিয়েছে, সুতরাং বলা যায় গেলবার যে অঘটন ঘটেছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচে, এবার আর সেই ধরনের কোনো অঘটন ঘটবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে SM ইকবাল, সময় সংবাদ। অন্তত 3 ভিন্ন ফরমেশনে কৌশল নীতি সাজিয়েছে আর্জেন্টিনা, আর প্রতিটি ফরমেশনেই দেখা যেতে পারে ভিন্ন স্কোয়াড। প্রতিপক্ষের শক্তিমত্তা প্রাধান্য দিয়ে স্কোয়াড নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের স্কোয়াড কেমন হতে পারে যুক্তরাষ্ট্রের কানসাস থেকে তাই বিশ্লেষণ করেছেন SM ইকবাল। লিওনেল স্ক্যালোনির সবচেয়ে বড় গুণ, তিনি দল নির্বাচন করেন প্রতিপক্ষের শক্তিমত্তা যাচাই করে। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, তখনও এই মাস্টার মাইন্ডে মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে ঠিক সেই বিষয়গুলো। আর্জেন্টিনার সবশেষ অনুশীলন আর লিওনেল স্ক্যালোনির যেই ক্যারেক্টার, সেটি যাচাই করে অন্তত ধারণা পাওয়া যায় কমপক্ষে 3টি ফরমেশন নিয়ে ভাবছেন এই মাস্টারমাইন্ড। ফরমেশন যদি 4-4-2 হয় তাহলে তিনি সেন্টার ব্যাকে খেলাবেন 2জন ডিফেন্ডার। সেই 2জন ডিফেন্ডারদের একজন হচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো এবং অপরটি হচ্ছেন নিকোলাস ওতামেন্ডি। আর রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন গনসালো মন্তিয়াল, আর লেফট ব্যাকে দেখা যেতে পারে ফাকুন্দো মেডিনাকে। এবার যদি মিডফিল্ড পজিশনে আসি, এই মিডফিল্ড পজিশনে আর্জেন্টিনার মোটামুটি 3জন ফুটবলার অটো চয়েস। একজন হচ্ছেন ম্যাকালিস্টার, আরেকজন হচ্ছেন এনজো ফার্নান্দেজ, আরেকজন হচ্ছেন রদ্রিগো ডে পল। তাদের সঙ্গে দেখা যেতে পারে থিয়াগো আলামাদাকে। আর আক্রমণ ভাগে যথারীতি লিওনেল মেসির সঙ্গে যুক্ত হতে পারেন লাউতারো মার্তিনেজ, তবে সম্ভাবনা রয়েছে হুলিয়ান আলভারেজেরও ঢুকে পড়ার। এবার যাই, আর্জেন্টিনা যদি 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজায় তাহলে কেমন হবে এই দলটা। সেক্ষেত্রে আমরা রক্ষণ ভাগে প্রথমে যে 4 জনের কথা বলেছি, সেই 4 জনই সেখানে থাকবেন, তবে মিডফিল্ড পজিশনে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য কাটা পড়তে পারেন থিয়াগো আলামাদা, অর্থাৎ এই মধ্যমাঠে তখন খেলবেন এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডে পল আর ম্যাকালিস্টার। তবে আক্রমণ ভাগে ইনক্লুশন হবে লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজের সঙ্গে নিকো গঞ্জালেসের। সেই ক্ষেত্রে শুরুর একাদশে যদি হুলিয়ান আলভারেজ ঢুকে যান তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। তবে সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি হচ্ছে, আর্জেন্টিনা বিবেচনা করছে আলজেরিয়ার শক্তিমত্তা। আলজেরিয়া সাধারণত ফরওয়ার্ড লাইন এবং মিডফিল্ডে যথেষ্ট শক্তিশালী একটা দল। সেক্ষেত্রে লিওনেল স্ক্যালোনি কিন্তু 3-5-2 এই ফরমেশনেও স্কোয়াড সাজাতে পারেন। সেক্ষেত্রে রক্ষণ ভাগের আগের যে সমীকরণ বা আগের যে ফুটবলারগুলো ছিলেন সেটা একেবারেই উলটপালট হয়ে যাবে। অর্থাৎ একজন করে যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক খেলানোর কথা ছিল সেটি তখন তিনি খেলাবেন না। তার যেই 2জন সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্ডি এবং সঙ্গে হচ্ছে কুতি রোমেরো অর্থাৎ ক্রিস্টিয়ান রোমেরো,
তাদের সঙ্গে ঢুকে পড়তে পারেন লিসান্দ্রো মার্তিনেজ। আর মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে তিনি এনজো ম্যাকালিস্টার এবং রদ্রিগো ডে পলের সঙ্গে একপাশে যুক্ত করতে পারেন উইলিয়ানো সিমিওনোকে এবং একই সঙ্গে যুক্ত হতে পারেন নিকো গঞ্জালেস। আর ফরওয়ার্ড লাইনে যথারীতি থাকবেন লিওনেল মেসি। তবে লিওনেল মেসির সঙ্গে হিসেবে হুলিয়ান আলভারেজ যুক্ত হচ্ছেন নাকি লাউতারো মার্তিনেজ যুক্ত হচ্ছেন সেটা নিয়ে একটা কনফিউশন রয়ে গেছে। সেই বিষয়ে হয়তো বা টিম ম্যানেজমেন্ট একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে। মোটা দাগে বিশ্বকাপের প্রথম ম্যাচটা ইতিবাচকভাবে শুরু করতে চেষ্টা বা পরিকল্পনার কোনো কমতি নেই আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের, এবং তাদের প্রত্যাশা ফুটবলাররা যে ফর্মে রয়েছেন বা যেভাবে ট্রেনিং করিয়েছেন লাস্ট কয়েকটা দিন লিওনেল স্ক্যালোনি, সেটার এক্সিকিউশন যদি প্রপারভাবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় কাতারে সৌদি আরবের বিপক্ষে যে অঘটন দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল এবার আর তেমনটি হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলন নিয়ে বিশ্ব গণমাধ্যমে ছিল তুমুল আগ্রহ। আর্জেন্টিনা তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা কভার করেন সেই প্রেস কনফারেন্স। ছিলেন কানসাসের স্থানীয় সংবাদকর্মীরাও। বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা দলকে নিয়ে এই উন্মাদনাকে অনেকে তুলনা করেছেন অলিম্পিকের সঙ্গেও। কানসাস সিটি থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। পিছনে যে দেখছেন যে পোডিয়াম, এখানে প্রেস কনফারেন্স হবে এবং আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির আসার কথা রয়েছে। আমরা এতদিন তার বিভিন্ন প্রেস কনফারেন্স শুনে অনেক নিউজ করেছি, প্রথম আসলে তার কোনো প্রেস কনফারেন্স কভার করার সুযোগ হয়েছে। তার আগে একটু দেখাতে চাই যে এখানকার আসলে পরিস্থিতিটা কেমন, কারণ আমরা জানি আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ব্রাজিলকে নিয়ে যেমন তাদের দেশের তাদের দলের বিশ্বব্যাপী অনেক আসলে সমর্থন বা অনেক প্রত্যাশা, আর্জেন্টিনা দলকে নিয়েও কিন্তু বাংলাদেশে তো আছেই, তাদের নিজ দেশেও কিন্তু অনেক প্রত্যাশা এবং তারা এবার চাইছে যে তারা চতুর্থ ওয়ার্ল্ড কাপ জিতবে। প্রেস কনফারেন্স রুমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ফিফার কর্মকর্তারা এখানে আছেন, ব্রডকাস্টার যারা রয়েছেন তারাও কিন্তু শেষ মুহূর্তে সাউন্ড চেক করছেন এবং বিভিন্ন দেশের অজস্র সাংবাদিক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বাংলাদেশেও কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যখন বড় কোনো প্রেস কনফারেন্স হয় প্রচুর সাংবাদিকদের উপস্থিতি ক্যামেরার দেখা যায়, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। যারা নীল টি শার্ট পরে তারা হোস্ট ব্রডকাস্টার, তারা আসলে ব্রডকাস্টিং এর দায়িত্বে রয়েছে, তাদের টি শার্টও সেটা লেখা রয়েছে এবং আমরা দেখছি বিভিন্ন দেশের, শুধু আর্জেন্টিনা না, সাউথ আমেরিকান অনেক দেশ, বাংলাদেশ থেকেও যেমন আমরা এসেছি এবং এটা অনেকের জন্য কিন্তু আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা, ইভেন আমার নিজের জন্য, কারণ সময় টিভির হয়ে আমি এই বিশ্বকাপ কভার করছি। দু একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে চাইবো, তারা আসলে কি এক্সপেক্ট করছেন এই ম্যাচ নিয়ে এবং তারা আসলে কি ভাবছেন। কানসাস সিটিতে এমন কিছু এর আগে কখনোই ঘটেনি, এর থেকেও বড় ইভেন্ট হয়েছে এখানে, তবে এমনটা দেখিনি। সম্ভবত এখানে হওয়া অলিম্পিকের পর এরকম আবহ এটাই প্রথম। আর্জেন্টিনা থেকে অনেক সাংবাদিক এসেছে, এটা ভালো জিনিস, আমাদের জন্যও ভালো। বড় দল বলে কথা, তবে নিশ্চিতভাবেই অপেক্ষাকৃত ছোট দলগুলোর জন্য এটা কিন্তু একটা বড় অনুপ্রেরণাও হতে পারে। বিশ্বমঞ্চে ভালো করলে একটা দিন হয়তো সেই দলগুলোকে এমনভাবেই কভারেজ দিবে বিশ্বব্যাপী সাংবাদিকরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে একের পর এক চমক। সৌদির সঙ্গে হার এড়ালো উরুগুয়ে, মিশর বেলজিয়াম ড্র, স্পেনকে রুখে দিল কেপ ভার্দে। লড়ছে ইরান, নিউজিল্যান্ড, আলজেরিয়া নিয়ে সতর্ক আর্জেন্টিনা। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধনে কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। দুটি সভাস্থলের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবং 6 মাসের মধ্যে পরিশোধের আইন থাকলেও বছরের পর বছর ঘুরে মেলে না পেনশনের অর্থ। 5 বছরের জটে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড। বিএনপি আমলে নেয়া প্রকল্প স্থবির করে আওয়ামী সরকার। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।